अमित शाह जिंदाबाद, भारत माता की जय श्री राम, जय श्री राम। आज एक विशेष दिन এই জন্য বলবো যে আজ একই সাথে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস, রামনবমী বা শ্রীরাম নবমী একই সাথে একই দিনে আমরা উদযাপিত করছি। এই শতাব্দী প্রাচীন শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মনীষীরা এই কার্যালয়ে পা দিয়েছেন, এখানে বসেছেন, কাজ করেছেন, সংঘকে নিয়ে সামনের দিকে এগিয়েছে। ভারতীয় জনতা পার্টি ৪৫ বছর পূর্ণ করলো ১৯৮০ সাল থেকে, যদি আমরা হিসেব করি। পরবর্তী সময়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে সেই জনসংঘ আস্তে আস্তে ১৯৭৭ সালে যখন এমার্জেন্সির বিরুদ্ধে লড়াই শুরু সাথে, তারপরে সেই জনতা দল যখন আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট হয়ে গেল, অর্থাৎ তার রাজনৈতিক যে অটল বিহারী বাজপেয়ী, আমাদের লালকৃষ্ণ আডবাণী এবং অন্যান্যরা যারা ছিলেন, তাদের কাছে যখন সময় এলো, জনতা দলের সেই সময় যারা মাথা ছিলেন, তারা আমাদের সেই সময় যারা আমাদের পথপ্রদর্শক ছিলেন, তাদের বলেছিলেন যে আপনাদের দুটোর সাথে কোনো আইডিওলজিক্যাল সম্পর্ক নেই, অথবা সরকার ছাড়তে হবে। আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, যারা পূর্বসূরি ছিলেন, আদর্শের সাথে থাকা বেশি প্রয়োজনীয় মনে করেছিলেন। এবং ১৯৮০ সালে আজকের দিনে সেই ভারতীয় জনতা পার্টির আজকে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি। আমাদের মঞ্চে এক ঝাঁক নেতা, আমাদের মাননীয় কলকাতা পৌরসভার আমাদের ফাল্গুনী পাত্র, আমাদের অমিতাভ দা, আমাদের দুই সভাপতি, তরুণ উত্তর কলকাতার সভাপতি, আমাদের অফিস সেক্রেটারি প্রণয় দা থেকে শুরু করে আরো অনেকে আছে, সৌরভ শিকদার থেকে শুরু করে সোমনাথ দা থেকে শুরু করে আরো অনেক নেতৃত্ব নিচে আছে, স্টেজ ছোট সবাই হয়তো নির্বাচনে সম্মুখীন হলাম, নির্বাচনের মুখোমুখি হলাম। মাত্র 2টো সিট পেয়েছিলাম আমরা, মাত্র 2টো, গোটা ভারতবর্ষ। তারা লোকসভায় বলতেন ভারতীয় জনতা পার্টিকে নিয়ে, হাম দো হামারে দো। তখন জন্ম নিয়ন্ত্রণ নিয়ে বড় স্লোগান দেয়ালে দেয়ালে লেখা হতো। যাত্রা শুরু করেছিল তার 12 বছরের মধ্যে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল। 1996 সালে আমরা ভারতবর্ষের সর্বরাজনৈতিক দলে পরিণত হয়েছি। বহু মানুষ এসেছেন, ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধ করেছেন। ভারতীয় জনতা পার্টি ছিলাম আমরা। আমাদেরকে বলা হতো, বুদ্ধদেব ভট্টাচার্য স্বর্গীয় হয়েছেন এখন উনি, তিনি বলতেন বিজেপিকে আমরা সর্বদল বৈঠকের কাছে গেছি, বারবার গেছি, আমরা আমাদের আদর্শের কথা বলেছি। আজকে দেখুন ভারতীয় জনতা পার্টির আমাদের সভাতেও কেউ নেই, লোকসভাতে কেউ নেই, এমনকি কংগ্রেসও বিধানসভাতে প্রতিনিধিত্ব নেই। শুধুমাত্র লোকসভা কোন রকমের টিম করে চলছে, গনি খান আর মুসলিম ভোট তাই নেই। যদি সেখানে মুসলিম ভোট একটু কম হতো, তাহলে ওখানে ভারতীয় জনতা পার্টির সাংসদ নির্বাচিত হতো। আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হইনি। যখন 2টো এমপি ছিল, সেই সময় ভারতীয় জনতা পার্টি একই কথা বলতো। যখন 302, তখন আমরা একই কথা বলছি। আগামী 15 থেকে 20 বছর মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি হাউসে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে আগামী 20 বছর কেন্দ্রে কমসে কম বিজেপির সরকার থাকবে। তখন আমরা একই কথা বলছি। আমরা আদর্শের সাথে কম্প্রোমাইজ করি না। তখনও বলতাম আমরা 370 ধারা কাশ্মীরে থাকতে দেব না, বাতিল করব, তাতে নেই। কিন্তু আমরা ভুলিনি, এরকম নয়। আমাদের শক্তি নেই এখন, যখন শক্তি হবে তখন আমরা এই ইস্যুগুলোকে নিয়ে আসব। আমরা তখন আমাদেরকে বলা হয়েছে সাম্প্রদায়িক, আমাদেরকে বলা হয়েছে ফ্যাসিবাদী। জ্যোতিবাবু কথায় কথায় বলতেন অসভ্য, বর্বর। আমরা 12 জন সাংসদ এখনো পশ্চিমবঙ্গ থেকে আমরা আছি। আমাদের 77 জন এমএলএ জিতেছেন দিল্লিতে। যারা আমাদেরকে অসভ্য বর্বর বলেছিল, যারা আমাদেরকে সাম্প্রদায়িক বলেছিল, তাদের ভেবে দেখতে বলবো। যায়নি, ভারতবর্ষের জনতা জনার্দন আমাদেরকে আশীর্বাদ করে এই লোকসভায় পাঠিয়ে জনতার কাছে গেছি, জনতাকে বারবার বলেছি। সাংসদ এখনো
যে সেকুলারিজমের নামে যে শেখানো হচ্ছে, যে বুলি শেখানো হচ্ছে, সেই বুলি সঠিক বুলি নয়। আমাদেরকে ললিপপ দিয়ে আমাদেরকে দিনের পর দিন বোকা বানানো হয়েছে। দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল সেকুলারিজম। অ্যাকচুয়াল সেকুলারিজম যেটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস, এবং সেই জন্য আমরা ভারতবর্ষের সংখ্যালঘু সমাজ এবং তাদের সকলকে নিয়ে আমরা চলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু এটা এই যে ভারতবর্ষের যে চিন্তন, সেই এতদিন ধরে সেকুলারিজমের চিন্তন, তাতে বলে দেওয়া হয়েছে যে মাইনরিটি মানে শুধু একটি সম্প্রদায় না, 20 কোটির বেশি। তারা কোন যুক্তিতে মাইনরিটি হতে পারে? তারা সেকেন্ড লার্জেস্ট মেজরিটি। পশ্চিমবঙ্গে 30%, কেউ 30%-এর বেশি, 30% আর নেই। 11 সালের সেন্সাস অনুসারে 30% ছিল, 33%, 35% পরিণত হয়েছে। যদি কোন একটি ধর্মীয় সম্প্রদায় একটি এলাকার 33-34% পরিণত হয়, কোন যুক্তিতে সে মাইনরিটি হতে পারে? তাহলে আমরা জৈন, বৌদ্ধ, যারা পয়েন্টে আসবে কিনা সন্দেহ, 1%, 2%, তাদেরকে আমরা কোন জায়গায় রাখি? তাই আমরা সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, এই মন্ত্র নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যাতে সবার স্থান আছে, কোনো একটি সম্প্রদায়ের অ্যাপিজমেন্ট নেই, সবার জন্য সর্বধর্ম সমভাব ভারতীয় জনতা পার্টির পঞ্চনিষ্ঠার মধ্যে একটি নিষ্ঠা। কিন্তু ভারতবর্ষের চিরন্তন শাশ্বত সংস্কৃতি আছে, তাকে সম্মান করতে হবে। আমি যদি আমেরিকায় থাকতে যাই, আমেরিকার নিজস্ব পদ্ধতি আছে, সেই পদ্ধতি তাদেরকে মানতে হবে। আজকে আমাদেরকে বিদেশের বিভিন্ন মানুষ সেকুলারিজম নিয়ে জ্ঞান দেয়। আজকে তাদেরকে ভালো করে লক্ষ্য করতে বলবো যে আমেরিকাতে যখন আমেরিকান রাষ্ট্রপতি, সে ডোনাল্ড ট্রাম্প হোক বা জো বাইডেন হোক, যখন রাষ্ট্রপতি পদে শপথ নেন, কার উপরে হাত রেখে শপথ নেন? সংবিধানের উপরে আমেরিকার না, তারা বাইবেলের উপরে হাত রেখে শপথ নেন। আজকে যদি এটা নরেন্দ্র মোদী করতে যান, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর গীতার উপরে হাত রেখে শপথ নিচ্ছেন, গোটা ভারতবর্ষে সব আমাদের বামপন্থী সকল সেকুলার বন্ধুরা এক সমস্যারে হুক্কা হুয়া করে উঠবে, এই ভারতবর্ষের সেকুলারিজম সম্পূর্ণরূপে জলাঞ্জলি চলে গেল। এটা সেকুলারিজম নয়, দিস ইজ সিউডো সেকুলারিজম, ছদ্ম ধর্ম নিরপেক্ষতা, নিজের ধর্মের কথা বলা। আরে কোন ধর্মের কথা বলছি? যে ধর্ম এতদিন পরেও, এত অত্যাচার সহ্য করার পরেও যখন দেখে যে জ্ঞানব্যাপী মসজিদে আমার আপনার আরাধ্য দেবতা ভগবান শিব শঙ্করকে দিনের পর দিন রেখে সেখানে হাত পা ধোয়া হয়েছে, তারপরেও সে চুপ করে থাকতে পারে, সেই ধর্ম। এতটাই সেকুলার তারা। এটা যদি অন্য কোনো দেশ হতো, অন্য কোনো ধর্মীয় সম্প্রদায় হতো, সেই ধর্মীয় সম্প্রদায়ের সেই দেশে যদি দিনের পর দিন কোনো মাইনরিটি কমিউনিটি যদি তাদের আরাধ্য দেবতাকে নিয়ে এই ধরনের কাজ করতো, কি ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি হতো সেই দেশে একবার চিন্তা করে দেখুন। আজকে ভারতবর্ষ থেকে, বৃহত্তর ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তান, বাংলাদেশ তৈরি হয়েছে। আমাদের সাথে তাদের সংস্কৃতিগত ভাবে যদি বৃহত্তর ভাবে ভাবি, কোনো পার্থক্য নেই। জেনেটিক্যালি উই আর ভেরি মাচ সিমিলার। এটা ঠিক একই ডিএনএ, আমাদের অস্বীকার করার জায়গা নেই, মিল আছে আমাদের জেনেটিক কম্পোজিশনে। তবুও ওখানে প্লুরালিজম চলে না, বহুত্ববাদ চলে না, সেকুলারিজম চলে না, ওখানে সর্বধর্ম সমভাব, সর্বধর্ম সমন্বয় চলে না। তাই আজকে জ্যোতি বসু হোক বা মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য হোক বা ইদানিং কালের নুব্জ সৌগত রায় হোক, তাদেরকে সেকুলারিজমের কথা বলতে গেলে পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে এসে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠা করা বাংলায় সেকুলারিজমের কথা বলতে হয়, ওখানে সেকুলারিজম চলে না। জমি বাড়ি সব ছেড়ে রেখে এসে নচিকেতা এখানে গিয়ে গান গাইতে পারে, তোমার জন্য নাকি গুজরাট হয়ে যায়নি। আর ওইখানে বাংলাদেশে গিয়ে নিজের পৈতৃক বাড়িতে দেওয়ায় দালানে বসে কাঁদতে পারে, কিন্তু ওখানে গিয়ে এই সেকুলারিজমের কথা সে বলার সাহস নেই। সিপিএম এক সময় যখন সিপিএম মধ্য গগনে বাংলাদেশে তাদের হোল টাইমার করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করার জন্য আমাদের বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিম সাহেবকে পাঠিয়েছিলেন। বহুদিন সেখানে তিনি ছিলেন, পারেননি কমিউনিজম প্রতিষ্ঠা করতে, পালিয়েছিলেন এই বাংলায়। আমাদের যোগেশ বাবু সেই সময় বাংলাদেশে থেকে গেছিলেন, যোগেনচন্দ্র মন্ডল বাংলাদেশে থেকেছিলেন, জিন্নার মন্ত্রিসভায় সদস্য হয়েছিলেন, আইন মন্ত্রী হয়েছিলেন।
তখন সেই সময় উনি ভেবেছিলেন, ঠিক যেমন ওএসি বন্ধুরা এখন বলে আমাদের এখানেও নতুন পার্টি হয়েছে আইএসএফ টাইএসএফ কি সব, তারাও বলে মুসলিম দলিত, তারা ভেবেছিল মুসলিম আর দলিতরা একসাথে বন্ধুত্ব করে কাঁধে কাঁধ ধরে থাকবো। কি হলে বর্ণ হিন্দুরা, উচ্চবর্ণীয় হিন্দুরা বাংলাদেশ ছেড়ে পূর্ব পাকিস্তান ছেড়ে এপারে চলে এলো। একদিনে ভোলা দ্বীপ বলে একটি দ্বীপ আছে বাংলাদেশে, কয়েক হাজার তপশিলি নারীরা একদিনে ধর্ষিতা হয়েছে। যোগেনবাবু পালিয়ে এসেছিলেন মন্ত্রিত্ব ছেড়ে, বাঙালিকে শিখতে দেওয়া হয়নি। যোগেনবাবুর যে রেজিগনেশন লেটার যিনি লিখেছিলেন জিন্নাকে, ওই চিঠিটা স্কুলে স্কুলে পড়ানো দরকার, বাচ্চাদেরকে পড়ানো দরকার। কি লিখেছিলেন যোগেনবাবু তার মধ্যে? পুরো ইতিহাস থেকে হাওয়া, অদ্ভুত ইতিহাস আমাদের। আমি তো কলেজ স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি অব্দি পড়ার সুযোগ হয়েছে, ক্লাস 10 পর্যন্ত ইতিহাস পড়েছি পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাসে। যোগেন মন্ডলের নামই জানতাম না আমি। পরে যখন বড় হলাম, যখন অন্য অন্য বই পড়তে শুরু করলাম, ইতিহাস পুরো ঢেকে দেওয়া হয়েছে, বাঙালিকে তার ইতিহাস জানতে দেওয়া হয়নি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা মাল্যদান করলাম, এই লোকটা না থাকলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি হোক বা এখানে এরা আমাদের যারা নেতৃত্ব আছে, তারা হয়তো পূর্ব পাকিস্তানে মারকে পিঠ বাঁচাতে বাঁচাতে উদ্বাস্তু হয়ে এখন কোথাও মোগল সরায় বা কোথাও হয়তো বস্তিতে গিয়ে স্থান নিয়ে থাকতাম, আমি বা মমতা বন্দ্যোপাধ্যায় যেই হোক না। বাঙালিকে জানতেই দেওয়া হয়নি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কি রোল ছিল, কেন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা হলো। আজকে সেই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমরা উপনীত হয়েছি। গত কয়েকদিন ধরে পুলিশের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। কেন? কারণ হিন্দুরা রামনবমী পালন করবে, তাদের প্রোটেকশন দিতে হবে। এখন আমরা 70% প্রায়, তারপরে যদি একটা হেভি পুলিশ ফোর্স নিয়ে হিন্দু বাঙালিকে যদি রামনবমী পালন করতে হয়, একবার নিজের ভবিষ্যৎ, আপনার ছেলে মেয়ে যাকে ডাক্তারি পড়াচ্ছেন, চিকিৎসক বানাবেন বলে চেষ্টা করছেন, নিজের প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন বা কলেজে উচ্চশিক্ষার জন্য পাঠাচ্ছেন, একবার ভাববেন তো যখন 40% হয়ে যাবে এই সংখ্যাটা, তখন আপনার আমার ভবিষ্যৎ কি? সেটা এখন থেকে মেসেজটা করা দেওয়া চাই। সবাই থাকতে পারে এই ভারতবর্ষে, কোনো অসুবিধা নেই, আপনি আপনার ধর্ম পালন করুন, কিন্তু ভারতবর্ষের নিজস্ব সংস্কৃতি আছে। ভগবান শ্রী রামচন্দ্র ভারতবর্ষের মর্যাদা পুরুষোত্তম, সেটা মানতে হবে। গান্ধীজি পর্যন্ত, গান্ধীজির থেকে তো বড় সেকুলারিজম আর কেউ ভারতবর্ষে কেউ কোনো প্র্যাকটিস করে যেতে পারেনি। সেই গান্ধীজি পর্যন্ত বলে গেছেন যে ভারতবর্ষের আদর্শ যদি কেউ হতে পারে সেটা রাম রাজ্য। এবং আমার মনে হয় আজকের দিনটা খুব সিগনিফিক্যান্ট, এবং ঈশ্বর আজকে বিশেষভাবে পশ্চিমবঙ্গের জন্য এই 6 এপ্রিল একসাথে রামনবমী এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস একসাথে এসেছে, কারণ এবার বাংলার উত্থান শুরু হবে। জয় শ্রীরাম। আমরা কোনোদিন দেখিনি যে কলকাতার রাস্তায় গেরুয়া পতাকায় জয় শ্রীরাম নামে ছেপে গেছে, চারিদিকে ছড়িয়ে গেছে। বাঙালিটা নিজের খোলস থেকে বেরিয়ে আসছে, তাদেরকে যে সেকুলারিজমের আফিং খাওয়ানো হয়েছিল দিনের পর দিন, সেই আফিংয়ে সে বিশ্বাস করত। কোথায় ভেনেজুয়েলাতে কি হচ্ছে তাই নিয়ে এখানে মিছিল করা যায়, কোথায় প্যালেস্টাইনে কি হচ্ছে তার জন্য তাদের মতো জামা পরে ইসলামীকরণ করা যায় পার্টির, কিন্তু বাংলাদেশি হিন্দুদের জন্য এক বিন্দু চোখের জল ফেলা যাবে না, কারণ ওটা সাম্প্রদায়িকতা হবে। আজকে ভাবতে পারেন প্যালেস্টাইন কত কিলোমিটার দূরে? বুদ্ধবাবু জীবনে প্যালেস্টাইনে গেছিলেন কিনা আমার জানা নেই। তাদের জন্য একটা পার্টি প্যালেস্টাইনের ড্রেস পরে নাকি শোক পালন করছে না কি পালন করছে আমি জানি না। বাংলাদেশি হিন্দুদের উপর এই ইউনূস সরকার গঠন বা তথাকথিত ওখানে যে একটা বিপ্লব নাকি ছাতার মাথা হয়েছে, তারপর যেভাবে হিন্দু সংখ্যালঘুদের উপর যে চরম অত্যাচার হলো, সেই অত্যাচারের বিপক্ষে একটি স্টেটমেন্ট, একটি মিছিল, একটিও কিচ্ছু আমরা কমিউনিস্ট পার্টির তরফ থেকে দেখতে পেলাম না। আমরা এটাই বারবার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি, দিস ইজ নট সেকুলারিজম, দিস ইজ অ্যাপিজমেন্ট পলিটিক্স, ভোট ব্যাংকের পলিটিক্স। এবং হিন্দুর কথা তখনই এরা বলবে যখন হিন্দু একত্রিত হয়ে ভোট ব্যাংক হয়ে ভোট দিতে পারবে, তখন হিন্দুর কথা বলবে। তার আগে এরা হিন্দুর কথা বলবে না, এরা আপনাকে দুধেল গায়ে হিসেবে মানবে না। এবং এটা সমস্ত সেকুলার লোকেদের জন্য একইভাবে প্রযোজ্য, সমস্ত সেকুলার রাজনৈতিক দলের জন্য একইভাবে প্রযোজ্য। তাই আজকে ভগবান শ্রী রামচন্দ্রের এই যে পূর্ণ জন্মদিবস, শ্রী রামনবমী রূপে আজকে লক্ষাধিক মানুষ, 1 কোটির উপরে মানুষ আজকে রাস্তায় নামছে বিভিন্ন জায়গায়, জয় শ্রীরাম বলছে। জয় শ্রীরাম বললে আবার মুশকিল। কিছু কিছু লোক আছে জয় শ্রীরাম বললে আবার গাড়ি থেকে নেমে এসে তারা করে, বলে আমাকে গালি দিচ্ছে।
তো সেই মানুষদেরকে বাদ দিয়ে যারা মস্তিষ্ক অপ্রকৃতস্থ আছে তাদেরকে বাদ দিয়ে যার সাথে দেখা হবে সবাইকে জয় শ্রীরাম বলুন। আবার জয় শ্রীরাম বলে বলে বহিরাগত, জয় শ্রীরাম বহিরাগত, আর যীশু খ্রিস্টের জন্ম পার্ক স্ট্রিটে হয়েছিল আমরা বলি, সেজন্য আমরা পার্ক স্ট্রিটে আনন্দ করি সবাই। এবং তার সাথে সাথে এই রামনবমীকে কেন্দ্র করে কিছু মানুষ বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। আমরা জানি গতবারে হয়েছিল হাওড়াতে, আমাকে যেতে হয়েছিল, পরে পুলিশ ঢুকতে দেয়নি। আজকে আবার যাব সেই হাওড়ার অঞ্জনী সেনার রামনবমী উদযাপন, এখান থেকে বেরিয়ে আমি ওখানেই যাব। দেখতে চাই কোন বীর পুঙ্গব আছে, কারা ঢিল পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে, তাদের হাতে কত জোর আছে দেখবো। তারা যত ঢিল মারবে আমরা তত জোরে জয় শ্রীরাম। আমরা জানি তাদের সাথে কিভাবে লড়তে হয়। আমার পূর্বপুরুষ লড়ে গেছে বলে এখন আমার নামের পাশে সুকান্ত মজুমদার আছে, নাহলে আমার নামটা চেঞ্জ হয়ে যেত। তাদের পূর্বপুরুষ লড়তে পারেনি বলে তারা কনভার্টেড হয়ে গেছে। তাই কেউ কেউ দাওয়াত দেন, সেই মহাপুরুষদের আমি দাওয়াত দিচ্ছি, আরে আপনার পূর্বপুরুষ বাবর ছিল না, ইব্রাহিম লোদি ছিল না, আপনার পূর্বপুরুষ ভগবান শ্রী রামচন্দ্র ছিল। আপনাকে দাওয়াত দিচ্ছি, মাথায় ফেটি বাঁধুন, জয় শ্রীরাম বলে মিছিলে হাঁটুন, পুণ্যের কাজ হবে, সোয়াব পাবেন। তাই আজকের এই রামনবমীর পবিত্র দিনে আপনাদের সকলকে রামনবমীর শুভেচ্ছা। এবং আমি বারবার বলছি, এটা ঐশ্বরিক বিষয়। একই সাথে রামনবমী এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস একই সাথে পড়েছে। বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠা হবে, তার জন্য এটা হয়েছে, ঈশ্বরীয় আদেশে হয়েছে। তাই এই লড়াই আগামী 1 বছরের লড়াই আমাদের, সেটা হচ্ছে রাম রাজ্য প্রতিষ্ঠার লড়াই। সেই রাম রাজ্যে কি হবে? রাম রাজ্যে যেটা হয় বা যেটা হয়েছিল, অ্যাপিজমেন্ট অফ নান, ডেভেলপমেন্ট অফ অল। কারো তোষণ হবে না, কিন্তু ডেভেলপমেন্টের লাভ সবাই পাবে, কেউ বঞ্চিত হবে না। 26,000 চাকরি প্রার্থীর চাকরি চলে যাবে এরকম নয়, ওএমআর খুঁজে পাওয়া যাবে না এরকম নয়। রাম রাজ্য যখন হবে, রাম রাজ্য প্রতিষ্ঠা হলে আপনি পরীক্ষা দিয়ে আসবেন, আপনার ওএমআর এর শীট আপনার মোবাইল নাম্বারে পৌঁছে যাবে, আপনি সারা জীবন সেই ওএমআর শীটটা রাখতে পারবেন। সেটা হচ্ছে রাম রাজত্ব। যেটা কোনো কোর্টের সামনে গিয়ে আপনাকে খুঁজে না বের করতে হয় আমার ওএমআর শীট বা ওএমআর শীটের মিরর ইমেজ কোথায়, খুঁজে বেড়াচ্ছি চাকরি বাঁচানোর জন্য। হবে না আপনাকে, রাম রাজ্যে আপনার কাছে আপনার ওএমআর শীট থাকবে, পরীক্ষা দেবেন, ওএমআর শীট আপনার কাছে চলে আসবে। কেন্দ্র সরকারের বেশিরভাগ পরীক্ষা এখন এই নিয়মে হয়। এটা হচ্ছে রাম রাজত্ব। রাম রাজত্ব মানে কি? রাম রাজত্ব মানে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প যেমন লাগু হবে, আবার পশ্চিমবঙ্গ সরকারের যে রাম রাজত্ব তৈরি হবে, তাতে 5 লক্ষ টাকা, মোট 10 লক্ষ টাকার মেডিকেল আপনি ইন্স্যুরেন্স পাবেন। এটা হচ্ছে রাম রাজত্ব। দিল্লিতে মহিলারা 2টো করে সিলিন্ডার, বছরে গ্যাসের সিলিন্ডার ফ্রি পাচ্ছে, সেটা রাম রাজত্ব। গর্ভবতী মহিলারা 21,000 টাকা পাচ্ছে, সেটা রাম রাজত্ব। এই রাম রাজত্ব, যেখানে রাম প্রজা অর্থাৎ যারা জনগণ তাদের কথা ভাবতেন, সেটাকে আমরা রাম রাজত্ব বলি। আসুন আমরা আজকের দিনে শপথ নিই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে আমরা রাম রাজত্ব প্রতিষ্ঠা করব। আর এই 1 বছর সবাই মিলে লড়াই করব। পুলিশের সাথে যদি লড়াই করতে হয় আমরা করব, যদি এই যারা গুন্ডা বদমাস, যারা তোলাবাজি করে খায়, তাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় লড়াই করব, লাঠি খাবো, ঢিল খাবো, প্রয়োজনে গুলি খাবো, কিন্তু ময়দান ছেড়ে যাব না। এখানে পরিবর্তন করে তবেই আমরা শান্ত হব। সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে নিজের নিজের এলাকায় আমরা সবাই ফিরে যাই। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা আগামী দিনে এই পশ্চিমবঙ্গে পরিবর্তন আনবো, গোটা ভারতবর্ষে পরিবর্তন আসছে। আমাদের কর্মীদেরকে আমি আহ্বান জানাবো, এখানে উত্তর কলকাতার বেশিরভাগ আমাদের কর্মী নেতৃত্ব আছেন, তাদেরকে মন্ডল সভাপতিরাও আছেন, তাদেরকে অনুরোধ করব আজকে নিজের বুথে, যারা আজকে সময় পেলেন না তারা কালকে নিজের বুথে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করব। এবং এই পার্টির প্রতিষ্ঠা দিবস পালনের ক্ষেত্রে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা, পশ্চিমবঙ্গ তৈরিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা, এবং পশ্চিমবঙ্গকে কেন তার নিজের রূপ নিজের বর্ণে আগামী দিনেও টেকানো দরকার। শুধু ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের, শুধু পশ্চিমবঙ্গের মানুষের জন্য নয়, ভারতবর্ষের অস্তিত্বের জন্য পশ্চিমবঙ্গ দরকার। কারণ দিল্লি যদি ভারতবর্ষের রাজনৈতিক ক্যাপিটাল হতে পারে, মহারাষ্ট্র যদি ভারতবর্ষের ফিনান্স ক্যাপিটাল হতে পারে, ভারতবর্ষের কালচারাল ক্যাপিটাল, সাংস্কৃতিক রাজধানী হচ্ছে কলকাতা, বৌদ্ধিক রাজধানী হচ্ছে কলকাতা। ভারতবর্ষের অস্তিত্ব এই কলকাতাকে ছাড়া, এই পশ্চিমবঙ্গ ছাড়া ভাবা যায় না। তাই পশ্চিমবঙ্গকে আমাদেরকে রক্ষা করার এই লড়াইয়ে নামতে হবে। এটা শুধু মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী বানাবো তার লড়াই নয়,
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার সাথীরা যে আত্মবলিদান করে গেছেন, সে আত্মবলিদানকে বাঁচিয়ে রাখার লড়াই, সেই লড়াইয়ে আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যায়। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে এতক্ষণ আমাদের এই প্রতিষ্ঠা দিবসের উদযাপন হচ্ছিল, এবার আমরা জাতীয় সঙ্গীত এর মাধ্যমে আজকের অনুষ্ঠান আমরা এখানে সমাপ্তি ঘটাবো। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনার গঙ্গা, উচ্ছল জলদিত রঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। भारत माता की जय, भारत माता की जय। হ্যালো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি নির্দেশ দেওয়া হয়নি, সেই নির্দেশকে অমান্য করে রামলালার মূর্তি নিয়ে তারা প্রবেশ করতে পারলো। দেখুন, ছাত্ররা যদি সেখানে রামনবমী পালন করতে চায় তাদের কারণ এই বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি হয়েছে এবং খুব মহাসমারোহে হয়েছে। তাতে বামপন্থীরা যারা ঈশ্বরে বিশ্বাস করে না, জানি না তারা আল্লাহ বিশ্বাস করে কিনা আমার জানা নেই, তো তারা পর্যন্ত তাতে অংশগ্রহণ করেছে এবং যথারীতি তারা সেখানে ইফতার পার্টিতে সভ্যজস্য খেয়েছে। ইফতার পার্টি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে হতে পারে, সেখানে রামনবমী হতে কোনো বিরোধ হওয়া উচিত। আপনি যেখানে যাবেন হাওড়া, সেখানে প্রচুর পুলিশ, আলাদা করে 6 জন আইপিএস অফিসার সেখানে মোতায়েন করা হয়েছে। দেখুন, হাওড়াবাসীকে এবং পশ্চিমবঙ্গবাসীকে এটাই বলবো যে আপনারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 70%, সেই অবস্থায় রামনবমী পালন করতে 4 জন 5 জন 6 জন আইপিএস লেভেলের অফিসারকে পাঠাতে হবে। তাহলে যখন আপনাদের সংখ্যাটা 60% হয়ে যাবে, তখন রামনবমী কিভাবে পালন করবেন একবার ভেবে দেখবেন। হুঁশিয়ারি দিলেন, আপনি বললেন যে কোন বীর পুঙ্গবরা আছে দেখে নেবো, আশঙ্কা করছেন কোনো কিছু? দেখুন, গতবার এরা ঢিল মেরেছিল, তো বিজেপি দেখুন ঢিল মারাদের কিভাবে ট্রিটমেন্ট করতে হয় আমরা কাশ্মীরে দেখিয়েছি। বিজেপি এটাতে এক্সপার্ট। দেখুন, কাশ্মীরে আর কেউ পাথর মারে না, পাথরবাজি বলে হিন্দিতে, পাথরবাজি আর কাশ্মীরে হয় না। বিজেপি এলে পরে যাদের হাতে পাথর আছে তাদের হাতে ফুল চলে আসবে। দেখবেন রামনবমী মিছিল যাবে, তারাই ফুল দেবে রামনবমী মিছিল। সুকান্ততে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় রামনবমীর মিছিল যেখানে জেলায় জেলায় শুরু হচ্ছে, পুলিশের বিভিন্নভাবে বাধা প্রোটোকল দেখানো হচ্ছে, বলছে মাইক বাজানো যাবে না, ডিজে বাইক খুলে মিছিল করতে হবে, আরো বিভিন্ন ধরনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরকে মেসেজ দিতে চাইছে বারবার যে আপনারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক এই পশ্চিমবঙ্গ। কারণ রেড রোডের মিছিল থেকে, মানে নামাজের স্থান থেকে, যেখানে রাজনীতি হওয়া উচিত না, ধর্মীয় জায়গা, সেখানে দাঁড়িয়ে উনি বলেছেন সরকার আপনাদের সাথে আছে। পরিষ্কার করে দিয়েছেন তো যে পশ্চিমবঙ্গের সরকার, অর্থাৎ মমতা সরকার কাদের সরকার? তারা মোল্লা মৌলবী কট্টরপন্থীদের সরকার, সাধারণ মানুষের সরকার। তৃণমূলের তরফ থেকে আজকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে রামনবমীকে কেন্দ্র করে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শশী পাজা, কুণাল ঘোষ, একাধিক লোকজন তারা রামনবমী করছে। দেখুন, ওই যে আমি বলি উদাহরণ দিই, রামায়ণে রাবণ একবারই গেরুয়া পরে সন্ন্যাসী সেজেছিল যখন সীতাকে হরণ করতে হয়েছিল। এখন সীতা হরণ করার চেষ্টা চলছে, অর্থাৎ হিন্দু ভোট ব্যাংক সেখান থেকে যদি 5% কাটা যায়, সেই চেষ্টা চলছে। কারণ এরা জানে তো যে হিন্দুরা, সিংহভাগ হিন্দু পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় না, তারা পছন্দ করে। তাদের ভোট চুরি করার জন্য, পকেটমারি করার জন্য। আপনি 1 বছরের একটা টার্গেট বেঁধে দিলেন আপনাদের কর্মীদের, কার্যকর্তাদের, 26-এর ভোটে রাম আবেগ কাজে লাগবে। দেখুন, রাম তো ভারতবর্ষের আত্মা, ভারতবর্ষের চিরন্তন সত্য। এর সাথে নির্বাচনের কোনো কাজ নেই। ভারতীয় জনতা পার্টি রাম রাজ্য প্রতিষ্ঠা বিশ্বাস করে। যে রাম রাজ্যের কথা মহাত্মা গান্ধী বলে গেছেন, যাতে অ্যাপিজমেন্ট অফ নান, ডেভেলপমেন্ট অফ অল, কারো অ্যাপিজমেন্ট হবে না এবং সর্বধর্ম সমভাব।
সেই নিয়েই ভারতীয় জনতা পার্টি করছে, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াস। রাম তো হবেই। হবেই, কেউ আটকাতে পারবে না। 26-এ রাম রাজত্ব প্রতিষ্ঠা। রাম ইস্যুকে কাজে লাগিয়ে তার মানে 26-এর নির্বাচনে লড়াই চেষ্টা আপনাদের। দেখুন, রাম, আমি আগেই বললাম, রাম হচ্ছে ভারতবর্ষের আত্মা। এই রামের ইস্যু কাজে লাগানোর কোনো বিষয়ই নেই। রামের সাথে রাজনীতি, ভগবান শ্রী রামচন্দ্রের সাথে রাজনীতির কোনো জায়গা নেই। রামের আদর্শ ভারতীয় জনতা পার্টির আদর্শের মধ্যে, ভারতবর্ষের আদর্শের সাথে একাঙ্গীভূত, অঙ্গীভূত। ঠিক আছে, ধন্যবাদ। জয়ন্তদা দাঁড়িয়ে আছে, এই হাওড়া বেরোতে হবে।